তো সুপারপজিশন কি থিওরেম কি বলে? সুপারপজিশন প্রিন্সিপাল বলছে states that the voltage or current through an element in a linear circuit is the algebraic sum of the voltage across that element. এই সংজ্ঞা থেকে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারি কিনা যে একটা লিনিয়ার সার্কিট, ফার্স্ট অফ অল লিনিয়ার সার্কিট বলতে কি বোঝায় এটা আগে বুঝি। লিনিয়ার সার্কিট বলতে বোঝায় আমরা বর্তমানে যে সব সার্কিট আঁকাইছি বা দেখছি, পরিচিত হয়েছি, সবগুলো আসলে লিনিয়ার সার্কিট। মানে যে সার্কিটে আলটিমেটলি ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ে সব এলিমেন্টের মধ্যেই, তাহলে বা ভোল্টেজ কমাইলে কারেন্টও সমানুপাতিক হারে কমে, তাহলে সেই ধরনের এলিমেন্ট গুলা দিয়ে যদি আমি একটা সার্কিট তৈরি করি তাহলে সেই সার্কিটটা লিনিয়ার সার্কিট হয়। হুম। কিন্তু এমন নন লিনিয়ার এলিমেন্টও আছে, যেমন ট্রানজিস্টর বা মসফেট। এগুলোতে ভোল্টেজ বাড়াইলেও যে অলওয়েজ কারেন্ট সমানুপাতিক হারে বাড়ে তা না, এগুলাকে বলা হয় নন লিনিয়ার এলিমেন্ট। আর এই এলিমেন্ট গুলো সার্কিটে থাকলে সেটাকে বলা হয় হচ্ছে নন লিনিয়ার সার্কিট। তো আপাতত আমাদের লিনিয়ার সার্কিট বলতে আমরা যেগুলো দেখছি সেগুলাই। তো এই লিনিয়ার সার্কিটের যে কোনো একটা এলিমেন্ট আপনি নিলেন, হুম, সেই এলিমেন্টের নিশ্চয়ই ভোল্টেজও থাকবে বা কারেন্টও থাকবে। এই ভোল্টেজ বা এই কারেন্টটা হবে কি, ওই ভোল্টেজ বা কারেন্টটা পাচ্ছে কি ওই ওই সার্কিটের বিভিন্ন সোর্স থেকে। এখন ও যে ভোল্টেজ টোটাল পাচ্ছে ওই এলিমেন্টটা, পার্টিকুলার এলিমেন্টটা, ওই ভোল্টেজের মান হবে ওই সার্কিটে যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেইগুলো যদি একা একা কাজ করত, তাহলে যে ভোল্টেজ বা কারেন্ট দিত তাদের অ্যালজেব্রিক সামের কি হইতো, সমান হইতো ওই টোটাল ভোল্টেজটা। হুম। সো স্টিল যদি কারোর ক্লিয়ার না থাকে, আমরা একটা উদাহরণ দেই তাইলে হোপফুলি আরো ক্লিয়ার হবে। ধরেন একটা আমি সার্কিট আঁকছি এখানে, 10 ভোল্টের একটা সার্কিট, 2 ওহম। এইখানে আরেকটা সার্কিট আঁকলাম, 20 ভোল্ট। এখানে একটা আঁকলাম, 4 ওহম। তাহলে এই সার্কিটে 2 ওহম আর 4 ওহম এরা দুইটাই কিন্তু কি ভোল্টেজ পাবে। আমি 2 ওহমের ক্ষেত্রে চিন্তা করি, 2 ওহম ধরেন একটা ভোল্টেজ পাচ্ছে, এটা ধরলাম VX। হুম। এই ভিএক্সটা, এই ভিএক্স যে ভোল্টেজ, ভিএক্স ভোল্টেজ, এই ভিএক্স ভোল্টেজে পাচ্ছে কার কার থেকে? এ তো নিজের ভোল্টেজ প্রডিউস করার কোনো ক্ষমতা নাই। তাহলে এই ভিএক্স ভোল্টেজ, এই ভোল্টেজটা আসতেছে কোথা থেকে, কে কই থেকে পাইতেছে, কে বলতে পারবেন? হ্যাঁ। স্যার 10 থেকে। 20 কি দোষ করছে? 20 থেকে আসতে পারে না। স্যার পয়েন্ট, জি স্যার তাও আসতে পারে, বাট স্যার। আসতে পারে, জি রাইট। স্যার। এটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে। তো এই ভিএক্স আসলে কন্ট্রিবিউট করতেছে 10 ভোল্টের যে সোর্স আছে, 20 ভোল্টের যে সোর্স আছে, দুইটাই আসলে এখানে কিছু না কিছু হয়তো কন্ট্রিবিউশন রাখতে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ফর এক্সাম্পল সে ধরেন 10 ভোল্ট থেকে এই 2 ওহমে আসতেছে 1 ভোল্ট, কথার কথা। 20 ভোল্ট থেকে এখানে আসতেছে হয়তো 8 ভোল্ট, বা ধরেন 10 ভোল্ট থেকে আসতেছে 5 ভোল্ট, কথার কথা। আর 20 ভোল্ট থেকে আসতেছে 8 ভোল্ট। তাই এই দুইটা মিলে ভিএক্স, 5 ভোল্ট আর 8 ভোল্ট, 5 ভোল্ট আসতেছে अगेन এই 10 ভোল্ট থেকে। মানে সার্কিটে যদি শুধুমাত্র, কথার কথা চিন্তা করে দেখেন, 10 ভোল্ট থাকতো আর কোনো সোর্স নাই, তখন এইখানে কত আসতো? নিশ্চয়ই 5 ভোল্ট, কথার কথা আসতেছে। আর সার্কিটে যদি ধরেন শুধুমাত্র 20 ভোল্ট থাকতো, তাহলে সেখান থেকে এখানে 8 ভোল্ট আসতেছে, কথার কথা। তাহলে এখন সার্কিটে, অ্যাকচুয়াল সার্কিটে তো 10 ভোল্টও আছে, 20 ভোল্টও আছে। তাহলে অ্যাকচুয়ালি 5 ভোল্ট আর 8 ভোল্ট মিলে ভিএক্স এর মান আমরা কত পাইতাম? 13। অ্যালজেব্রিক সাম করছি কাইন্ড অফ, হ্যাঁ, জি স্যার। অ্যালজেব্রিক সাম।
তো আমরা কিন্তু ইউজুয়ালি এই 13 ভোল্টটাই আগে সাধারণত পেয়ে যাই। আমরা ফর এক্সাম্পল যদি এর ভোল্টেজ বের করতাম, সে ধরেন মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা ইজিলি এর ভোল্টেজ বের করে ফেলতে পারতাম, পরে অ্যাকচুয়ালি কিন্তু এই ভোল্টেজটাই পাইতাম। হুম। এখন সুপারপজিশন থিওরেম আগে ডিরেক্টলি এই 13 ভোল্টটা বের করে না। ও কি বের করে? ও বের করে হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা সোর্স কতটুক ভোল্টেজ দিচ্ছে বা কতটুক কারেন্ট দিচ্ছে সেটা আগে বের করে। তারপর সেইগুলাকে যোগ করলে, অ্যালজেব্রিক সাম বলতে যোগ না, বিয়োগও হতে পারে, যোগ বিয়োগ করে দিয়ে ফাইনাল হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট পাওয়া যেতে পারে। এইভাবে হচ্ছে সুপারপজিশন থিওরেমটা কাজ করে। সো অ্যাক্টিং অ্যালন, এই কথাটা মাথায় রাখতে হবে, অ্যাক্টিং অ্যালন। যখন 10 ভোল্ট কাজ করবে তখন 20 ভোল্টকে আমরা কি করে দিব? অফ করে দেবো স্যার। রাইট, অফ করে দিব। আর ভোল্টেজ সোর্স অফ করা বলতে আমরা আগের ক্লাসে দেখছিলাম কি হয়। থেভেনিন থিওরেমে দেখছিলাম, দেখছেন? বলছিলাম পড়তে, পারেন নাই তো। হুম। ভোল্টেজ সোর্স অফ করা বলতে কে কে পারবেন দেখি? তা জিরো হয়ে যাবে নাকি? জিরো তো হবেই, কিন্তু সার্কিটের ওই জায়গায় কি চেঞ্জ আসবে? সার্কিটে 20 ভোল্টের বদলে আমি কি বসাবো? এই একজন একজন করে জিজ্ঞেস করবো, যে কোশ্চেন না পারলে তার অ্যাটেন্ডেন্স বাতিল। আগের ক্লাসে তাই করছে। এই ইউজার নাম কার? শুধুমাত্র ইউজার, সে নামটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ। ওয়েটিং রুম কোনটা এনাবেল করে দিব, ওয়েটিং রুমে পাঠাই দিব, অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। দুষ্টামি না করলে আপনারাও ঠিক হবেন না। হ্যাঁ, কি করবো বলেন, তাই না খালিদ? তার জি স্যার। শুধুমাত্র একটা তার দিয়ে কানেক্ট করে দেব। রাইট, কে বললো? স্যার আমি অনন্য। হ্যাঁ, অনন্য, ঠিক বলছো অনন্য। যাক, কেউ একজন বলতে পারলো, বাকিরা বেঁচে গেছেন তাহলে, আর বাকিদের খাটাইলাম না আপাতত। হ্যাঁ। এইখানে 20 ভোল্ট সোর্স যখন অফ করে দিব, অফ ডেফিনেটলি এটা 0 ভোল্ট হয়ে যাবে। আমি বলছিলাম 0 ভোল্ট কখন হবে? 0 ভোল্ট হইতে বলতে কি বোঝায়? সিম্পল একটা ওয়্যার থাকবে, ভোল্টেজ শূন্য, কারণ সিম্পল একটা ওয়্যারের, আমরা কিন্তু যত ওয়্যার চিন ধরতেছি আমরা এই সার্কিটে, ওয়্যারে কিন্তু ভোল্টেজ আমরা কখনো কাউন্ট করতেছি না, কারণ ওয়্যারের রেজিস্ট্যান্স শূন্য, ওর ভোল্টেজও কি শূন্য, কিন্তু কারেন্ট থাকবে। সো যখন আমি এটাকে অফ করে দিব, দ্যাট মিনস এটাকে সিম্পলি একটা ওয়্যার দিয়ে রিপ্লেস করে দিব। হ্যাঁ। রিপ্লেস করে দিয়ে অনলি 10 ভোল্ট যখন অন, তার জন্য আমি এই ভোল্টেজটা 2 ওহমের ভোল্টেজটা বের করব। বের করে ধরলাম এটা হচ্ছে V1 বের পাইলাম। হ্যাঁ। নেক্সট আবার সেমটা রিপিট করবো 20 ভোল্টের জন্য। 20 ভোল্ট যখন অন রাখবো, 10 ভোল্টটাকে অফ করে দিব, সেটার জন্য 2 ওহমের ভোল্টেজ বের করব, ধরলাম সেটা হচ্ছে V2। এই V1 আর V2, এই দুইটা মিলে আলটিমেটলি কি হবে আমার? সেই ভিএক্স। হ্যাঁ, ভিএক্স। তো আমরা চাইলে এই ম্যাথটা করতে পারি। হুম, এরকম ভাবে একটু করি দেখি। আমরা কোথায় করব? এখানে করব। ধরেন আমরা এখানে সিম্পলি করি 10 ভোল্ট, এখানে 2 ওহম, এখানে 4 ওহম, 20 ভোল্ট। সুপারপজিশন আমরা যদি সিম্পল ধরেন মেশ, আমার ভিএক্স বের করবো আর কি। হ্যাঁ, সবাই আমার সাথে করবেন। আমি এরপরে আবার ম্যাথ যখন করব, আমি হচ্ছে র্যান্ডমলি কাউকে ধরে বলবো যে ছবি তুলে চ্যাট বক্সে পাঠাইতে। হ্যাঁ। যদি দ্রুত না পাঠাইতে পারেন, ঠিকঠাক না, মানে ট্রাই না করে যদি একদমই ট্রাই না করেন, তাহলে কিন্তু এগেইন ওয়েটিং রুমে পাঠাই দিব তো। আচ্ছা।
সো এইটা হচ্ছে যদি খেয়াল করেন এই সার্কিটে ভিএক্স টা বের করতে বলছি। এটা মেশ অ্যানালাইসিস করে করি আমরা। আগে জাস্ট পার্থক্য দেখাইতে যাচ্ছি আসলে, যে মেশ অ্যানালাইসিস বা নর্মাল মেশ অ্যানালাইসিস আর সুপারপজিশনের পার্থক্যটা কোথায়। তাহলে মেশ অ্যানালাইসিস যদি করতাম, এখানে কি করতাম, একটা সিম্পলি লুপ চালাইতাম। লুপ চালায় একটা লুপে যদি আমি লিখি, লুপে কি আসতো, -10, ধরেন কারেন্ট ধরছেন আই, তাহলে 2i +20 ভোল্ট +4i = 0, বা 6i = কত, -10। I = -10/6 অ্যাম্পিয়ার। তাহলে Vx কি লেখা যায়, কি লেখা যায়, Vx কি অবস্থা, So 2i. 2i, তাহলে 2 × -10/6 বা -20/6 বা -3 পয়েন্ট 3 3 3 sir. থ্রি থ্রি जी sir. থ্রি থ্রি ওকে, এত। সো এইটা অ্যাকচুয়ালি আসতো আমাদের ভিএক্স এর মান, আমরা ভিএক্স ডিরেক্ট পেয়ে যাচ্ছি, -3.33 ভোল্টেজ। হ্যাঁ, এখন আমরা একটু বড়টা করি। হুম, আমরা সুপার পজিশন অনুযায়ী করি। সুপার পজিশন অনুযায়ী যদি সলভ করতাম তাহলে কি হতো দেখি একটু। সুপার পজিশন অনুযায়ী করতে গেলে আগে খেয়াল করা লাগতো যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নাই। কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, 10 ভোল্ট আর 20 ভোল্ট। ফার্স্ট আমরা যেটা করতাম যে 10 ভোল্টকে আমরা অন ধরতাম, তাহলে 20 ভোল্টটা তখন কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো সেটার জন্য সার্কিট আঁকতাম, তাহলে আঁকি 10 ভোল্ট সার্কিটও কিন্তু এরকম আঁকাইতে হবে, 2 ওহম। এইটা শর্ট করে দিছি দেখেন, আর এইটা হচ্ছে 4 ওহম। এটা বুঝতে পারলেই হইল। এটা এটা এই ভোল্টেজটা বের করা লাগবে, ধরলাম এটা V1। হুম, এইখানে 20 ভোল্টটা কিন্তু দেখেন শর্ট করে দিছে। এখন আপনাকে এইখান থেকে V1 বের করতে হবে। এখন আপনি এগেইন যদি মেশ করতে চান ইউ ক্যান ডু ইট, বাট যেহেতু এখানে সার্কিটে মাত্র একটা সোর্স আছে আর বাকি সব কি রেজিস্ট্যান্স, আবার সবাই সব সিরিজে আছে, সো আমি চাইলে এখানে এখানে কি করতে পারি, ভিডিআর অ্যাপ্লাই করতে পারি ইজিলি। তাহলে ভিডিআর অ্যাপ্লাই করলে V1 আসবে 2/2 + 4 × 10। কেউ না বুঝতে পারলে বলেন। হ্যাঁ, তাহলে এটার জন্য কত আসে, 3.333 ভোল্ট, তাই না, এটা আসে। সেকেন্ড হচ্ছে 20 ভোল্ট অন, তার মানে তখন 10 ভোল্টকে আমি বা বাকি সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমি অফ করে দিছি। 20 ভোল্ট একা কাজ করতেছে যখন, আমাদের সুপারপজিশনের যে ডেফিনেশনটা ছিল যে একা কাজ করবে, তখন কি হবে। তাহলে 20 ভোল্ট অন ধরছি, তার মানে বাকি সব সোর্স অফ করব। অফ করে দিলে 10 ভোল্টটাকে অফ করে দিলে এটা একটা ওয়্যার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে 2 + 20। আচ্ছা, এখানে একটু আমাকে বলেন তো কেউ, দেখি কেমন বলতে পারেন, এই V1 এর মান প্লাস হবে নাকি মাইনাস হবে। উম, কেউ বলতে পারবেন। So negative. একটা ডিরেকশন কোন দিকে? এই যে V1 এর বাম দিকে হচ্ছে পজিটিভ ধরা হয়েছে, ডান দিকে নেগেটিভ, তাই না, কারণ Vx এরও এইদিকে পজিটিভ ধরছিল, অরিজিনাল ম্যাথে কোশ্চেন দেওয়া ছিল নেগেটিভ দেওয়া ছিল। তো আমি অলওয়েজ কিন্তু এই জায়গায় পজিটিভ ধরবো, এইদিকে নেগেটিভ ধরবো। ধরে এই V1 এর মান স্টিল এখানে পজিটিভ আসবে কিনা বা নেগেটিভ আসবে কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। হুম, So negative value. না, পজিটিভ আসবে। কেন, কারণ এখানে একটা সোর্স আছে, তাহলে 10 ভোল্ট থেকে কারেন্টটা নিশ্চয়ই শিওরলি বের হইতো না, কারেন্ট তো এইখান থেকেই বের হবে নাকি।
জি স্যার। একটা সোর্সে 10 ভোল্টের পজিটিভ থেকে বের হবে, বের হইলে এই 10 কারেন্টটা V1 এর পজিটিভ দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, পজিটিভ দিয়ে ঢুকতেছে, পজিটিভ দিয়ে ঢুকলে এখানে কি থাকার কথা? পজিটিভই থাকার কথা। হুম। আমরা এই পরেরটাতেই খেয়াল করে দেখি, পরেরটা দেখলে আরো ক্লিয়ার হব। পরেরটাই যদি আমি এগেইন VDR করি, তাহলে V2 ইজ ইকুয়াল টু কি পাইতাম? 2 ডিভাইডেড বাই দুই 6 × প্লাস 4 ইন্টু কত? 20 স্যার। 20। এখন খেয়াল করে দেখেন এইখানেও এখন একটা মাত্র ব্যাটারি। এখন 20 ভোল্ট এই ব্যাটারিটার এই প্লাস থেকে বের হবে কারেন্ট শিওরলি, জি এইভাবে স্যার। কারেন্টটা যাবে। কিন্তু এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা V2 কোন দিক থেকে ঢুকতেছে? নেগেটিভ দিয়ে ঢুকতেছে। দ্যাটস এখানে একটা মাইনাস। জি স্যার, এর জন্য নেগেটিভ হবে না স্যার? হ্যাঁ, এটার জন্য নেগেটিভ হবে, কিন্তু এটার জন্য পজিটিভ, সেটা বলতেছে। জি স্যার। তাহলে এইখানে এখন হবে হচ্ছে -6.666 ভোল্ট। জি তাহলে স্যার। অতএব Vx ইজ ইকুয়াল টু পাইতাম V1 প্লাস V2। তাহলে V1 3.3। -3.3334। সো এই হচ্ছে দুইটা ডিফারেন্স। আপনি মেশ দিয়ে করলে এইভাবে হইতো, আর সুপারপজিশন দিয়ে করলে এইভাবে দুইভাবে সার্কিটটা এঁকে তারপর করতে হবে। হুম। এইখানে যদি ধরেন আরেকটা সোর্স থাকতো, কথার কথা, আরেকটা সোর্স থাকতো, তাহলে ক্যালকুলেশনটা কয়বার রিপিট করতে হতো? 3 বার। 3 বার। 3 বার। রাইট। এটাই হচ্ছে সুপারপজিশন, আর কিছুই না। হ্যাঁ, সার্কিট সলভের আরেকটা টেকনিক। প্রত্যেকবার একটা করে সোর্স নিয়ে কাজ করতেছি, এতে দেখা যায় যে সার্কিটটা অনেক ছোট হয়ে যায় প্রত্যেকবারই, একটু সলভ করাটা হয়তো ফাস্টার হয়। হুম। এটাই পার্ট সুবিধা। বাই পার্ট এরকম টাইপ? হ্যাঁ। পার্ট বাই পার্ট সলভেশন এরকম টাইপের? হ্যাঁ, পার্ট বাই পার্ট, রাইট। প্রত্যেকটা সোর্সের আলাদা আলাদা কন্ট্রিবিউশনটা মেজার করতে পারতেছি। তো কোনো আমাদের অ্যানালাইসিস অনেক সময় সুবিধা হয় যে কোনো সোর্স হয়তো যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স এটা নেগেটিভ দিকে করতেছে। কোন মানে দুইটা সোর্সই যে সেম দিকে ইয়ে করতেছে তা না। আমি যদি সে ধরেন আহ দেখতে চাই একটা কমপ্লেক্স সার্কিটে যে আমি ভোল্টেজটা কমে যাচ্ছে, তাই না, হিসাবে এই দুইটা যদি যোগ হইতো তাহলে কি আরো বেশি ভোল্টেজ পাওয়া যেত না? তিন জি দশমিক স্যার। তিন তিন আর 6.66, এই দুইটা টোটালি সিম্পলি যোগ করলে কত আসতো? 10-এর মতো। জি স্যার, দশের কিন্তু কাছাকাছি। সেটা আসতেছে না, কারণ এই জায়গায় একজন উল্টা উল্টা দিকে আছে। তো এটা আমরা বুঝতে পারলাম আলাদা আলাদা ভাবে চিন্তা করে, ক্যালকুলেশন করে। তাহলে আমি যদি এখানে আরো বেশি ভোল্টেজ দিতে চাই, তাহলে যে কোনো একটা পোলারিটি কি করে দিতে হবে? চেঞ্জ করে দিতে হবে স্যার। চেঞ্জ করে দিতে হবে, রাইট। তো এটা আমাদের সুপার পজিশনে ক্লিয়ার হয় পার্ট বাই পার্ট করলে। হ্যাঁ। তো এটাই আর কি। তো প্রত্যেকটা মেথডের হয়তো কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে, এর অসুবিধাও আছে। অনেক দুইবার সার্কিট আঁকতে হচ্ছে, ক্যালকুলেশন হয়তো ছোট হইলেও একটু লেন্দি হচ্ছে। হুম, এরকম। সো এইটা হচ্ছে সুপারপজিশন। এখন মেইন কনসার্ন হচ্ছে যদি সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন কি করবেন বলেন? এই সার্কিটে তো সবই ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকতো তখন কি করতো? ডিপেন্ডেন্ট সোর্সটাকে অন অফ করতাম। স্যার ডিপেন্ডেন্ট কে তো স্যার অফ করাও যাবে না। রাইট। মানে ডিপেন্ডেন্ট সোর্স অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সামওয়ান বা সামথিং এলস। সো অ্যাজ লং এজ ওই এলিমেন্টটা থাকে, ততক্ষণ আমি ওইটাকে সরাইতে পারবো না। সো ইউজুয়ালি দেখা যাবে ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা আসলে কখনো ইয়ে করব না, অফ করব না, বা রেখে ইয়ে করবো, অলওয়েজ রেখে দিব। ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলাদা করে ভাবার কোনো দরকার নাই, ওটা থেকে যাবে সার্কিট। আমরা যদি অফ করে দিই, অনলি কাকে অফ করব? ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে। হুম, এটাই। সো নেক্সট আমরা একটা ম্যাথ করি, এটা এক্সাম্পল 4.3। আমাদের কনসেপ্ট মোটামুটি ডান। নাও অল উই হ্যাভ টু ডু ইজ ডু সাম প্র্যাকটিস। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে আপনার একটা কাজ দিব, কাজ দিয়ে দেখবো যে কেমন কি পারেন, তার বেসিসে একটা ধরবো আপনাদেরকে আর কি, সহজ কথা। হুম।
আচ্ছা, হয়তো আমি দরকার হলে কিছু করাই দিব। হ্যাঁ, এটা আগে দেখি। এই ভোল্টেজটা বের করতে বলছে, এই ভি এর মান চাইছে, ভি ইজ ইকুয়াল টু ওয়াট। এখন দেখেন এই ভি তে কন্ট্রিবিউট করবে নিশ্চয়ই 6 ভোল্টও কন্ট্রিবিউট করবে, 3 অ্যাম্পিয়ারও কন্ট্রিবিউট করবে। তাহলে আমাদের আগে টার্গেট থাকবে শুধুমাত্র 6 ভোল্ট কতটুকু কম্পেয়ার করতেছে, কন্ট্রিবিউট করতেছে সেটা বের করা, শুধু 3 অ্যাম্পিয়ার কতটুকু বের করতেছে সেটা বের করা, তারপরে হচ্ছে দুইটা যোগ করে দিলে আমি ভি পেয়ে যাব। আর যখনই এই কন্ট্রিবিউশন গুলো বের করবো, অলওয়েজ উপরের দিকে পজিটিভ থাকবে আর নিচের দিকে কি থাকবে, নেগেটিভ। এইভাবে ধরে করতে হবে। তাহলে সলিউশনে যাই। ফার্স্টে আমরা লিখি ধরেন 6 ভোল্ট অন। তাহলে 6 ভোল্ট অনের জন্য সার্কিটটা লিখে ফেলি। 6 ভোল্ট, 8 ওহম, 4 ওহম। 6 ভোল্ট যখন অন, তখন কারেন্ট সোর্সটা 3 অ্যাম্পিয়ারকে কি করে দিব, অফ করে দেবো স্যার। অফ করে দেবো। কারেন্ট সোর্স অফ করে দেওয়া বলতে কি বোঝায়? স্যার শর্ট পাওয়ার, সার্কিট। না, পাওয়ার, স্যার রোড। আমরা ব্যাটারির সময় যেটা করলাম, এই যে আহ এই যে শর্ট সার্কিট, এইটাকে বলা হয় শর্ট সার্কিট করা। হ্যাঁ, ওয়্যার দিয়ে কানেক্ট রিপ্লেস করে দেওয়া বলতেই বুঝায় আমি কি করছি, শর্ট সার্কিট। আর কারেন্ট সোর্স অফ করে দিছি মানে কি, এর ভ্যালু কত হয়ে যাবে, 0 অ্যাম্পিয়ার। জিরো। তার মানে এইখান থেকে কোনো কারেন্টই যাইতে পারবে না। ওয়্যার থাকলে তো, যদি আমি শর্ট করে দিতাম বা ওয়্যার দিয়ে দিয়ে দিতাম, তাহলে এখান থেকে একটা কারেন্ট স্টিল যাইতে পারতো। জি তাহলে স্যার। কারেন্ট যদি না যাইতে পারে, তার অর্থই হচ্ছে ওইখানে কোনো যাওয়ার পথই নাই। তার মানে টোটালি ওইখানে কি, ওপেন করে দিছি। হ্যাঁ, জিরো। তো এখানে কিচ্ছু থাকবে না। এই এরিয়াতে আসলে কোনো ওয়্যারই থাকবে না, মানে কোনো কারেন্ট যাওয়ার পথই নেই, এরকম থাকবে কিন্তু আলটিমেটলি। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, তো না স্যার। এইখানে তাহলে প্লাস মাইনাস V1 দিলাম। তাহলে অতএব এইখানে V1টা বের করা যায় কি ইউজ করে, আপনি অবভিয়াসলি মেশ নোড ইচ্ছা মতো যা খুশি তা ইউজ করতে পারেন, বাট যেহেতু এগেইন একটা মাত্র ব্যাটারি, এখানে চাইলে আমরা সহজে VDR অ্যাপ্লাই করতে পারি। তাহলে V1 ইজ ইকুয়াল টু হবে 4 ডিভাইডেড বাই 4 প্লাস এইট 8 ইন্টু ইন্টু 6, টু হবে স্যার। 2 না, জি স্যার। 2 ভোল্ট। এটা গেল। তাহলে V1 পেয়ে গেছি। এটা পজিটিভ নাকি নেগেটিভ হবে? পজিটিভ স্যার। পজিটিভ হবে, গুড। এবার বাকি থাকে 3 অ্যাম্পিয়ার স্যার জাস্ট। পজিটিভ। হ্যাঁ, রাইট। যারা এখনো বুঝতেছেন না, জাস্ট কুইকলি একটু চেক করবেন ব্যাটারির পজিটিভ এই প্রান্তে, তাহলে এইখান থেকে পজিটিভ কারেন্ট বের হইতো, সেই কারেন্টের পজিটিভ দিয়ে যাইতো। তো আলটিমেটলি এখানে পজিটিভ হয়। 3 অ্যাম্পিয়ার অন, তাহলে তখন 6 ভোল্টটা এখান থেকে ওয়্যার দিয়ে রিপ্লেস করে দিব, শর্ট সার্কিট করে দিচ্ছি। এখানে থাকবে 8, এখানে থাকবে 4। এই ভোল্টেজ বের করতে হবে V2, আর এইখান থেকে একটা কারেন্ট সোর্স থাকবে 3 অ্যাম্পিয়ার। তাহলে এখন এখান থেকে V2 বের করতে হবে। কিভাবে বের করতে পারি, নিশ্চয়ই এর মধ্যে দিয়ে আগে কারেন্টটা বের করতে হবে। ধরলাম I2, তাহলে V2 ইজ ইকুয়াল টু I2 ইন্টু কত, 4। জি স্যার। এখন I2টা বের করতে পারি সিম্পল এখান থেকে কারেন্ট ডিভাইডার ল ইউজ করে, কারণ 4 ওহম আর 8 ওহম তো প্যারালালে আছে। জি স্যার। তাহলে 4 দিয়ে কত কারেন্ট যাবে সেটার কারেন্ট ডিভাইডার দিয়ে ইউজ করলে কি হবে বলেন তো? স্যার 8/4, 4 প্যারালাল 8। না, 4 প্যারালাল না, 8 প্লাস স্যার 4ই থাকবে ও দিস ইজ, ইন্টু 3। হ্যাঁ, দিস ইন্টু 3। এই কারেন্টটা ইন্টু থাকবে সেই 4। তাহলে এগেইন 12 24 ডিভাইডেড বাই 12 ইন্টু 4 বা 8 ভোল্ট। তাহলে V1 2 ভোল্ট, তার মানে 6 ভোল্ট থেকে এখানে অনলি ট্রান্সফার হচ্ছে কতটুকু ভোল্ট, 2 ভোল্ট। আর V2 থেকে বা 3 অ্যাম্পিয়ার থেকে ট্রান্সফার হচ্ছে 8 ভোল্ট। এই 8 ভোল্টটা পজিটিভ নাকি নেগেটিভ? স্যার এটাও তো পজিটিভ দিক থেকে আসছে। পজিটিভ দিক থেকে আসছে, তাহলে পজিটিভ। তাইলে অতএব V টোটাল ইকুয়াল স্যার টু 10। V1 প্লাস V2, 2 প্লাস 8 ইকুয়াল টু 10 ভোল্ট।
এটা কারো কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন না থাকলে আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, এবার একটু আরো বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো প্র্যাকটিস করবেন, এইটা আমরা করবো। হ্যাঁ, এক্সাম্পল 4.4। এটা একটু আমি হেল্প করব, তারপর আপনাদের কাজ দিব। এইটা একটু আহ ডিফিকাল্ট বা একটু লম্বা আছে, লেন্দি আছে, বিকজ এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। হ্যাঁ, কি? স্যার লাস্ট পেজটা একটু স্যার। হ্যাঁ, এই যে লাস্ট পেজ। জি স্যার, ডান। ওকে, তো এইখানে আমাদের কি ইস্যুস আছে? ইস্যুস বলতে এখানে শুধুমাত্র একটা খেয়াল করার জায়গা, সেটা এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স কোথায় চেক করতেছে? ডিপেন্ডেন্ট সোর্স। এখন এই ডিপেন্ডেন্ট সোর্স কার উপর ডিপেন্ড করতেছে? আই নটের উপর। আই নটটা যাচ্ছে 5 ওহম দিয়ে নিচের দিকে। তাহলে আপনার এই আই 5 ওহম তো আপনি কখনো বাদ দিবেন না। তার মানে এই আই 5 ওহম যদি বাদ না দেন, তার মানে এখান থেকে অলওয়েজ একটা কারেন্ট যাবে আই নট। তার মানে আই নটের একটা ভ্যালিড মান অলওয়েজ থাকবে, যে সোর্সই অন অফ করেন না কেন, যাই করেন না কেন। তাহলে এখান থেকে যদি একটা ভ্যালিড কারেন্ট থাকে, তার মানে ডিপেন্ডেন্ট সোর্সটা অলওয়েজ কি হবে? থাকবে। তো এই ডিপেন্ডেন্ট সোর্সকে আমার কখনো অফ করার দরকার হবে না। তাহলে স্টিল আমাদের এখানে ক্যালকুলেশন করবার করতে হবে, দুইবার করতে হবে। একবার 4 এম্পিয়ারকে অন রেখে তখন 20 ভোল্টকে শুধুমাত্র অফ রাখবো, তখন এই কারেন্টটা বের করব, কারণ এই টার্গেটই হচ্ছে এই কারেন্টটা বের করা। আবার এই 20 ভোল্টকে যখন আমরা কি করব, অ্যাক্টিভ ধরবো, তখন হচ্ছে 4 এম্পিয়ারকে অফ করে দিব, তখন এর মধ্যে দিয়ে আবার সেম ওয়েতে কারেন্ট বের করবো। তাহলে আমরা একটা সলিউশন করি। 4 এম্পিয়ার অন, এইভাবে চিন্তা করে করি। 4 এম্পিয়ার অন, তাহলে 4 এম্পিয়ার যদি অন থাকে, 4 এম্পিয়ার অন, 3 ওহম, 2 ওহম, 1 ওহম, 5 I নট, 5 ওহম। এটা এখন শর্ট হয়ে যাবে, এখানে থাকবে 4 ওহম। এইখানে দিলাম I নট। এখন আই নট রাখলে তো একটু উইয়ার্ড, তাই না? বিকজ এটা তো অ্যাকচুয়াল সার্কিট কিন্তু না। অ্যাকচুয়াল সার্কিট হইলে এখানে একটা 20 ভোল্ট থাকতো, এটাকে অফ করে দিচ্ছি। যেহেতু অ্যাকচুয়াল সার্কিট না, তাইলে আই নটটাকে অ্যাকচুয়ালি শুধু আই নট ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করলে ভুল দেখাবে। হ্যাঁ, এটাকে আমরা হয়তো দিতে পারি এরকম আই নট প্রাইম। নতুন একটা কারেন্ট পাচ্ছি, নতুন একটা বোঝানোর জন্য। তাহলে এটা আই নট প্রাইম বলে এই জায়গায় I নট 5 I নট প্রাইম দিলাম। হ্যাঁ, তো কেন দিলাম সেটার এক্সপ্লেনেশন আর কি দেওয়া উচিত, এটা দিতে হবে মাস্ট। নাই তো কি হবে, আপনি যদি না দেন, ধরেন এই সার্কিট সলভ করে আপনি বের করে ফেলছেন কি? আই নট, কারণ আপনি এখানে আই নট বুঝাইছেন। এরপর আপনার মাথায় সামাও আসলো যে আই নট তো বের করতে বলছিল, সেটা তো বের করেই ফেলছে। শেষ। শেষ কি? না স্যার। না, রাইট। কারণ আই নটটা শুধু 4 এম্পিয়ারের জন্য বের করতেছে, তো আমাদের বের করতে হবে আই নট প্রাইম। হ্যাঁ, আচ্ছা, এখন আসি কিভাবে এটা সলভ করতে হয়। তাহলে এইটা স্যার 20 ভোল্টের জন্য কি আলাদা একটা নেওয়া লাগবে? রাইট, 20 ভোল্টের জন্য আলাদা একটা দিই। হ্যাঁ, বোঝানোর জন্য। সো এখন আই নট প্রাইম যদি আমরা বের করতে চাই, আমাদের এখানে মেশ নোট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো আপনারা মেশ নোট যে কোনো একটা করতে পারেন। আহ, আমি সাজেস্ট করবো দুইটা একটু ট্রাই করতে, যদি ইয়ে পারেন তাহলে ভালো হবে, আপনাদের দুইটারই প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, বিকল্প রাখা ভালো। অনেক সময় মেশ দিয়ে আপনি পারতেছেন না, তখন নোট দিয়ে, মানে পারতেছেন না বলতে গুলাই ফেলছেন হয়তো, তখন নোট দিয়ে আপনার জন্য সুবিধা হবে। তো যাক, আমি মেশ দিয়ে যদি করি, এখানে একটা কারেন্ট ধরে নিতাম I1,
এখানে ধরে নিলাম I2, এখানে ধরে নিলাম I3। তাহলে আই নট প্রাইম ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো, এই লুপ কারেন্টের মাধ্যমে? বলতে পারতেছেন না? I1 মাইনাস আই। তাই হুম। আবার I1 ইজ ইকুয়াল টু অলরেডি আমরা জানি এইখানে, তাই না? মেশ করতে গেলে কারেন্ট সোর্স আছে কিনা দেখা লাগে, কোথাও সুপার মেশ আছে কিনা। সুপার মেশ নাই, বাট একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। তো যেহেতু দেওয়া আছে, তার মানে I1 ইজ ইকুয়াল টু এখান থেকে সহজেই দেখে বোঝা যাচ্ছে কত হবে, 4। ওর তাহলে I1 এর মান 4, তাহলে 4 - I3। তাহলে আই 4 - I3, তার মানে শুধুমাত্র I3 এর মানটা জানলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন কি করব, লুপ 2 তে একবার কেভিএল করব, লুপ 3 তে একবার কেভিএল করব। করি। লুপ 2 তে কেভিএল, লুপ 2 এর কেভিএল হবে হচ্ছে 2I2 মাইনাস 5I0 প্রাইম প্লাস 1। কারণ মানে মাইক অন আছে, মাইক মিউট করেন, মিউট করেন। এই ইউজার কে, আমি বারবার বললাম ইউজার কে বলেন তো, আমি তাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছি, সে যদি নিজের নাম না চেঞ্জ করেন। হুইজ ইউজার? এত আলসেমি নিজের এটা, দেখি এ করে দিই। হ্যাঁ, আচ্ছা। সো 1 ওহমের জন্য, এই 1 ওহমের জন্য I2 - I3, তাই না? I2 - I3। 3 ওহমের জন্য আমি কি লিখবো বলেন? মনে হচ্ছে আমি আমার নিজের সাথে কথা বলে স্যার যাচ্ছি। I1 মাইনাস I2। না, I2 - I1। জি স্যার, কারণ আরেকটা 2 নাম্বার লুপে আছি। সবার আগে, সবসময় আগে কে থাকবে? I2 থাকবে। জি হ্যাঁ, স্যার, জি স্যার, ইজ ইকুয়াল টু 0। দেখলেন, বলার বলার ফলেই কিন্তু আপনার ভুলটা ক্লিয়ার হইল। আপনি যদি এই ভুলটা ক্লিয়ার না করতেন, আপনি পরীক্ষার হলে সেম ভুল করতেন কিন্তু। এই জন্যই কথা বলতে বলি, ট্রাই করেন, ভুল হোক। ভুল হইলে তো প্রবলেম নাই, এখন ভুল হইলে কোনো প্রবলেম নাই, পরীক্ষার হলে ভুল হইলে প্রবলেম। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিন্তু একবার কেভিএল চালাইলাম। এখন আমরা দেখি হচ্ছে এখানে একটু গুছাই, এগুলোকে সাফ সুতরা করি। এই জায়গায় আছে হচ্ছে 3 আর 1 4 আর 2 6, 6I2। আচ্ছা। তারপরে আছে -I3 -3I1, তাই তো? -5I0 প্রাইম, -5I0 প্রাইম হচ্ছে 4 - I3, তাহলে 4 - I3 = 0। I1 ইজ ইকুয়াল টু 4, তাহলে বসাই দিই 6I2 -I3, 4 বসাই দিলে 12 -20 প্লাস 5I3 = 0। তাহলে এখানে থাকে 6I2 প্লাস 4I3 = 32। এই একটা ইকুয়েশন। লুপ 3, এখানে যদি অ্যাপ্লাই করি 1 ওহমের জন্য লিখবো হচ্ছে 1I3 মাইনাস I3 মাইনাস I2 স্যার, রাইট, 5I0 প্রাইম, 4I3, 5I3 মাইনাস I1 = 0। তাহলে I3 মাইনাস I2 প্লাস 4I3, 5I0 প্রাইম বলতে 5, 4 - I3 প্লাস 5I3 মাইনাস 4 = 0। এখানে খেয়াল করে দেখেন, এই অংশ আর এই অংশ পরস্পর কি হয়ে যায়? 0। 0 হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তাই না? পরস্পর কাটাকাটি হয়ে যায়। ওকে, তাহলে কাটাকাটি হয়ে গেলে তাহলে এটা বাদ, দিস ইজ বাদ, দিস ইজ বাদ, এই দুইটা থাকে। তাহলে এই দুইটা যদি থাকে তাহলে এটা লিখতে পারি -I2 প্লাস 5I3 = 0। তাহলে এই দুইটা ইকুয়েশন
যদি আমরা সলভ করি, সলভিং ওয়ান অ্যান্ড টু, সলভিং ওয়ান অ্যান্ড টু, we would get I2, we would get I3। দেখেন তো সলভ করে কত আসে। তাহলে ফাইনালি আই নট প্রাইম পেয়ে যাব, 4 মাইনাস যেটা আসে So 0.941. 0.941। আর I2 দুটো লিখে রাখি, ওটা না লাগলেও লিখে রাখি, 3.06 অ্যাম্পিয়ার। So 4.705. I think. এটা ঠিকই আছে, 3.06 আলটিমেটলি আসে। অ্যান্ড দিস ইজ দ্য কারেন্ট ফর 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার থেকে এতটুকু আসতেছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি 4 অ্যাম্পিয়ারের কন্ট্রিবিউশনটা পেয়ে গেছি, আই নট প্রাইম। এখন আপনাদের কাজ হবে লাস্ট আছে আজকে ক্লাসে, যে এখন আপনারা শুধুমাত্র 20 ভোল্ট অন ধরে, 20 ভোল্ট অন ধরে, তখন 4 অ্যাম্পিয়ারটাকে অফ ধরে, তারপরে এটা টোটালি বাদ চলে যাবে, এই অংশটা টোটালি বাদ চলে যাবে, এই পুরো অংশটা, হ্যাঁ, এই পুরো অংশটা টোটালি বাদ চলে যাবে, যেহেতু কারেন্ট সোর্স অফ বলতে টোটালি ওপেন, তখন শুধু এটা থাকবে, এটা তো থাকবেই। ধরে এখানে ধরেন আই নট, তখন ডাবল প্রাইম দিলাম, দিয়ে আপনাকে এই আই নট ডাবল প্রাইমটা বের করতে হবে। করে ফাইনাল কারেন্ট হবে হচ্ছে আই নট ইজ ইকুয়াল টু হবে আই নট প্রাইম প্লাস আই নট ডাবল প্রাইম। সো আই নট প্রাইম অলরেডি পেয়ে গেছি, আই নট ডাবল প্রাইমটা আপনাকে এখন এইভাবে সেম ওয়েতে সলভ করে বের করতে হবে। আমরা টাইম দিলাম, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট পর জিজ্ঞেস করব, খাতার ছবি পাঠাইতে বলবো। এক দুইজনের বেশি জিজ্ঞেস করব না, যে এক দুইজনকে জিজ্ঞেস করব সে এক দুইজন যদি কোনো রেসপন্স না পাই প্রপারলি, সেটা প্র্যাকটিস না করে থাকেন, তাহলে তার অ্যাটেন্ডেন্স দয়া করে দিব না। হ্যাঁ, দুঃখিত। আর আমিও দুঃখিত না দিতে পারি অ্যাটেন্ডেন্স। আচ্ছা, আমরা দেখি, আমি আগে ক্লাসে করাইছিলাম, এইটা হবে হচ্ছে সলিউশন ফর দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, 20 ভোল্ট যখন অন, তো এটা সলিউশনটা এখানে আছে। এইখানে 20 ভোল্ট যখন অন থাকবে, এখানে 20 ভোল্ট, এখানে কারেন্ট সোর্স টোটালি বাদ, এটা আই নট ডাবল প্রাইম। এখানে এগেন লুপ কারেন্ট ধরবো, আই নট ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু -I2 হয় অ্যাকচুয়ালি এখানে। দুইটা লুপে দুইটা কেভিএল চালাবো, চালায় সলভ করলে এটা পাবো। এবং সেইখান থেকে আই নট ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু -I2, সো আই নট ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু আসে -3.52, আর ওইটা আগে ছিল 3.06, এই দুটো যোগ করলে আসে -0.46 অ্যাম্পিয়ার। সো -0.46 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে বলা যায় রাইট অ্যান্সার, বা বইতে আছে -4.47 এটা। হ্যাঁ, তো এই সলিউশনটা একটু দেখেন সবাই, মিলাই দেখেন যারা যারা করছেন, কোনো কনফিউশন থাকলে বলেন। Sir, I not solution answer minus 1.538. Sir. 1 পয়েন্ট 538. আসছে তাই? जी sir. তাহলে দেখেন, মিলাই দেখেন কোথায় ভুল হয়েছে, মানে দিস ইজ দ্য রাইট ওয়ান আর কি। হ্যাঁ, जी sir. এটা রাইট ওয়ান। এখন এখানে মিলাই দেখেন যে কোথায় আপনার কোন লুপের এতে ভুল হয়েছে, তাহলে ভুলটা ফাইন্ড আউট করতে পারবেন। কোথায় বুঝতেছেন না তাই বলেন, মেক দ্য কোশ্চেন মোর স্পেসিফিক। হ্যাঁ, স্যার যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা আছে না স্যার, হ্যাঁ, ওখানে ডিপেন্ডেন্ট কারেন্ট ফাইভ সোর্স এখানে কোথাও ফাইভ নাই। আই নট ডাবল। জি ডান, স্যার, এখানে হোল্ড অন, ডিপেন্ডেন্ট সোর্সের এখানে মানটা বসাবো, যে হোল্ড আই অন, নট এর হোল্ড অন, মানটা। হোল্ড অন, আস্তে কাউন্ট ডাউন। এখানে কোনো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নাই এইখানে, এই স্যার সার্কিট। হ্যাঁ, এবার বল। ফাইভ আই নট ডাবল প্রাইম যেটা আছে, এটা তো ডিপেন্ডেন্ট না আই নট এর, ডিপেন্ডেন্ট কি? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। না, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স না এটা, এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। জি স্যার, ভোল্টেজ সোর্স, তাহলে তো আমাকে ওখানে মান বসাতে হবে না আই নট এর, সে আই নট এর মানটা কই থেকে পাবো? কোথায় আর নটের মান বসাইতে হবে? জি স্যার, এখানে ফাইভ আই নট ডাবল প্রাইম যেটা আছে স্যার, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে আমি 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 যদি আমি লুপ, আমি এটা দেখাচ্ছি, মাউস দিয়ে, এইটা ফাইন আই নট ডাবল প্রাইম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি
আমি যদি লুপ ওয়ান ধরি, লুপ টু ধরি, হ্যাঁ, উপরেরটা লুপ ওয়ান, লুপ টু, হ্যাঁ, কিন্তু যদি আমি লুপ টু তে যাচ্ছি, লুপ টু তে আসে এখানে আই নট ডাবল প্রাইম যেটা আছে, ফাইভ হ্যাঁ, 5 ওহমের যেটা, হ্যাঁ। এখানে আমি আই নট এর মানটা কই থেকে পাবো স্যার? আই নট ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু, মান তো কোথা থেকে পাবো না, এটাই তো আমার বের করতে হবে, তাহলে মান কিভাবে পাবো? এখানে আই নট ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু -i2। এই যে আই নট ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু -i2, কেন? বিকজ আই নট ডাবল প্রাইম নিচের দিকে যাচ্ছে, i2 অপোজিট অপোজিট দিকে যাচ্ছে। জি স্যার, তাহলে এখানে আই নট এটাই ডাবল এটাই প্রাইম, স্যার, এটাই কোশ্চেন ছিল শুধু ওই হ্যাঁ মানে নেগেটিভটা। আই নট ডাবল প্রাইমের বদলে -i2 বসাইছি, এই যে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই এটাই কোশ্চেন ছিল যে নেগেটিভ আমরা তো পজিটিভ এমনিতে ধরি না, এমনি এদিক থেকে গেলে ইয়া করলে লুপ টু তে, হ্যাঁ, কিন্তু আই টু যখন ধরবো তখন নেগেটিভ ধরবো স্যার, এটা কনফিউশন ছিল শুধু। i2 যখন ধরবো তখন নেগেটিভ ধরবো কেন, তাই? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। মানে আপনার কি কেউ মেইন কোশ্চেন এটা নেগেটিভ কেন, তাই? না স্যার, এখন বুঝছি, কিন্তু এর আগে কনফিউশন ছিল, আপনি ও আপনাকে আচ্ছা, আচ্ছা, কোশ্চেন করার আগে তখন আচ্ছা, কনফিউশন ছিল ওটা। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে কি কনফিউশন আছে কিনা বলেন তাহলে। এখন কনফিউশন নাই স্যার, ও, ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, চলে যেতে পারেন আপনারা। রেকর্ডিংটা